বন্ধুরা, আমি তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও। আজকের গল্পটি শুনলে তোমাদের পানি চলে আসবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। সেবার পুজোর আগে মায়ের মন খারাপ। বাবার একটা অ্যাসাইনমেন্ট এল, 1 মাসের জন্য বাবা দার্জিলিং ঘুরবে। মাও বাবাকে বলল, যাও যাও, এখন আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলে আমাকে দেখবে, আমি আর ছেলে ঠিক থাকব। বাবা যেদিন চলে যায় সেদিন মায়ের চেহারা ভীষণ বিষণ্ণ ছিল। বাড়ি ফিরে মা অনেকক্ষণ বসেছিল সোফায়। ডিনারের সময় আমি মাকে বললাম, সামনে পুজো, চল এই উইকেন্ডে শপিং করি, তাহলে তোমার মুড ঠিক হয়ে যাবে। মায়ের মুড খারাপ হলে বাজারে বেরিয়ে যায়। আমি বিশেষ যেতাম না, বাবাই যেত মায়ের সাথে। মাঝে মাঝে আমি যেতাম, কিন্তু ওই 10খানা দোকান ঘোরা আমার পক্ষে ভালো লাগতো না একদম। সেবার মায়ের সাথে যাব, সেটাই এক অন্য আনন্দ। শুক্রবারের দুপুরের পরে মা বলল, চল বেরিয়ে পড়ি। আজকে আবার আকাশ একটু গোমড়া মুখ করে আছে। পুজোর বাজারে বেশ ভিড় হবে, কিন্তু এরপরে আর পা রাখার জায়গা থাকবে না কোথাও। মা একটা হলদে রঙের শাড়ি পরল। চোখে আইলাইনার, হালকা মেকআপ, সব মিলিয়ে মায়ের মুখখানি ভারী সুন্দর লাগে। বেরিয়ে পড়লাম দুইজনে। যাবার সময় ট্যাক্সি পেতে অসুবিধে হয়নি। বড় বড় দোকান ঘুরে ঘুরে দেখা, শাড়ি কাপড় ইত্যাদি কেনা, এই করতে করতে অনেক সময় কেটে গেল। সন্ধে নেমে এল শহরের বুকে, সেই সাথে আকাশে জমে উঠল মেঘ। ওইদিকে পুজোর বাজার করতে লোকে লোকারণ্য, কোথাও পা ফেলার জায়গা নেই। বেশ খানিকক্ষণ কেনাকাটার পরে মা বলল, রাকেশ, এবারে বাড়ি ফেরা যাক, এখনই কিন্তু ঝড় আসবে। ততক্ষণে হাওয়া বেশ জোরে বইতে শুরু করেছে। আমার এক হাতে শপিংয়ের ব্যাগ, রাস্তার পাশে দাঁড়ালাম ট্যাক্সির জন্য। কিন্তু একটাও খালি ট্যাক্সির দেখা নেই, সব ভর্তি। এমন সময়ে শুরু হল বৃষ্টি। আকাশের মেঘ দেখে ছাতা এনেছিলাম, কিন্তু সেই ছাতা কি আর ঝড়ো বাতাসের সাথে ঝমঝম বৃষ্টিকে হারাতে পারে? আমরা ভিজে গেলাম। আমি মায়ের দিকে তাকালাম। এত কাছে মায়ের কাজল কালো চোখের দেখা পেয়ে কেমন উদাস হয়ে গেলাম। যাই হোক, আমি মাকে বললাম, বাসে চলো, আর কোনো উপায় নেই। মা বলল, তাই চল। বাসে উঠলাম। প্রচণ্ড ভিড়। একে পুজোর বাজার সেরে মানুষ ফিরছে, সেই সাথে বর্ষা বাদলের জন্য লোক বাসে চেপে বাড়ি ফিরছে। কোনোরকমে ঠেলে বাসে উঠলাম। মায়ের হাতে একটা ব্যাগ, আমার হাতে বেশ কয়েকটা ব্যাগ। কোনোরকমে বাসে উঠে দেখলাম মা হারিয়ে গেল ভিড়ে। মেয়েদের সিটের দিকে কোনোরকমে এগিয়ে গিয়ে দাঁড়াল মা, কিন্তু পেছনে মানুষের ভিড়। অগত্যা ভিড়ের জন্য কাউকে কিছু বলাও যাচ্ছে না। আমার রাগ হল প্রচণ্ড, আমি পেছনের লোকটাকে সরে দিলাম। পাশের লোকটা আমার দিকে দেখল, কিন্তু আমার উচ্চতা আর চেহারা শক্তপোক্ত দেখে বিশেষ কিছু বলার সাহস পেল না। আমি মায়ের পেছনে দাঁড়িয়ে বললাম, তুমি চিন্তা করো না, আমি এসে গেছি। মা আমার দিকে তাকিয়ে একটু হেসে দিল। আমি এক হাতে উপরের রড ধরে, অন্য হাতে পাশের সিট ধরে সামনে মাকে রাখলাম। পেছন থেকে মানুষের ভিড় আমাকে ঠেলে দিল মায়ের দিকে। মা আমার দিকে তাকাল, আজ চোখে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিচ্ছে। এতক্ষণ চারদিকের কোনো খেয়াল ছিল না। মনে হচ্ছিল যেন বাসে শুধু মা আর আমি। চারপাশে তাকালাম, সবাই নিজের নিজের কাজে আর ভিড়ে ব্যস্ত। আমাদের বাস স্টপেজ আসতে আমি মাকে বললাম, চলো এসে গেছি, এবারে নামতে হবে। মা আমার দিকে কেমন একটা হাসি নিয়ে বলল, বড্ড তাড়াতাড়ি চলে এলাম বলে মনে হলো। বাস থেকে নেমে মা আমাকে একবার আপাদমস্তক দেখে বলল, অনেক বড় হয়ে গেছিস তুই। বাবা না থাকলেও মায়ের খেয়াল রাখতে পারবি তাহলে? আমি বললাম, হ্যাঁ মা, তোমার জন্য সব করতে পারি আমি। বাসস্ট্যান্ড থেকে বাড়ির দিকে পা বাড়ালাম। বৃষ্টিটা আরো জোরে এল। আমার এক হাতে ছাতা, এক হাতে ব্যাগ। মা আমার সাথে হাঁটছিল। মুষলধারে বৃষ্টি নামে দুজনেই ভিজে গেলাম অনেকটা। আমি বললাম, কোথাও একটু দাঁড়িয়ে গেলে হয় না? মা বলল, বাড়ি আর কিছু দূর। মা আমাকে বলল, এই একটু তাড়াতাড়ি হাঁট না। আমি বললাম, কত আর তাড়াতাড়ি হাঁটব, রাস্তা জলে ভেসে যাচ্ছে যে। আমি বুঝতে পারছিলাম মা ভিজে গেছে। কোনোরকমে পা চালিয়ে বাড়ি পৌঁছালাম। বাড়িতে ঢুকেই মা চলে গেল নিজের রুমে। আমাকে বলল, আমি যেন তাড়াতাড়ি ফ্রেশ হই, না হলে এই সময়ে জ্বর এলে খুব মুশকিল হবে। বাথরুম একটাই, তাই মা আগে ঢুকে গেল বাথরুমে। মায়ের রুমের পাশেই বাথরুম, একটা দরজা মায়ের রুম থেকে খোলা যায়, অন্য দরজা বসার ঘর থেকে। ভেতরে কেউ ঢুকলে দুটো দরজা বন্ধ করে দিতে হয়। আমি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে রইলাম।
বাবা গেছেন 1 সপ্তাহ হয়ে গেছে, বুঝতে পারলাম বাবার অনুপস্থিতি, মা অনেক কষ্টে আছে। কিছু পরে মা বেরিয়ে এল বাথরুম থেকে। আমার দিকে একবার তাকাল মা। মা বলল, বৃষ্টির জল বেশিক্ষণ গায়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। আমি তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে একটা বারমুডা আর গেঞ্জি পরে নিলাম। মা ততক্ষণে খাবার টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে। আমি আর মা পাশাপাশি খেতে বসলাম। বাইরে তুমুল বৃষ্টি, সেই সাথে ঝড়ো হাওয়া। মা আমাকে বলল, আজকে মার্কেটে বড় ভিড় ছিল, সেই সাথে বাসেও খুব ভিড় ছিল। আমি বললাম, হ্যাঁ মা, কপাল খারাপ যে ট্যাক্সি পেলাম না। মা হেসে দিল, মাঝে মাঝে বাসে চড়া উচিত। আমি বললাম, আমি কলেজে রোজ বাসে চেপেই যাই। তোমাকে নিয়ে গেছিলাম তাই ট্যাক্সি খুঁজছিলাম। মা বলল, হ্যাঁ সেটা বুঝতে পারছি। কিছুক্ষণ থেমে থেকে আমাকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, তোর কলেজে অনেক মেয়ে, তোর কোনো বান্ধবী নেই কেন? আমি প্রশ্নটার জন্য প্রস্তুত ছিলাম না। মায়ের প্রশ্ন শুনে একটু অবাক হলাম, জিজ্ঞেস করলাম, কই না তো। কে বলেছে আমার অনেক বান্ধবী আছে? মা বলল, কই এত কথা বলিস, কবে কার সাথে গল্প করেছিস, কার সাথে সিনেমা দেখতে গেছিস, কিন্তু কোনো বান্ধবীর নাম শুনলাম না তোর মুখে। আমি বললাম, না না, আমার কোনো বান্ধবী নেই। মা হেসে দিল, কেন কেন একবার শুনি। ইঞ্জিনিয়ারিংয়ে কি সব ছেলে পড়ে নাকি? কই ওই তোর ফার্স্ট ইয়ারে যে একটা বান্ধবী হয়েছিল, কি নাম যেন? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, রীতা। কি হল তার? মায়ের কথা শুনে হেসে দিলাম। আমি বললাম, না, ঠিক পছন্দ হলো না রীতাকে। ব্যাস, আবার কি? ছাড়ো না আমার বান্ধবীর কথা। মা বলল, কেন ছাড়ব? ছেলে বড় হয়েছে, বান্ধবী থাকবে আর মা জানতে পারবে না? মা হেসে জিজ্ঞেস করল, কেমন মেয়ে পছন্দ তোর? একটু শুনি না। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, সুন্দরী হবে, চোখ দুটো বড় বড় হবে, আর আমার চেয়ে বয়সে বড় হবে। আমার কথা শুনে মা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন বড় কেন? সেম বয়স হলে ক্ষতি কি? আমি বললাম, বয়স বেশি হলে তাদের দারুণ ভাল লাগে। আগেই বলেছি আমি আর মা খুব মিশুক। খাওয়া দাওয়া শেষ করে মা ডাইনিং টেবিল পরিষ্কার করছিল। আমি সোফায় বসে টিভি চালিয়ে দিলাম। মা সব কাজ শেষ করার পরে নিজের রুমে চলে গেল। কিছু পরে মুখ হাত ধুয়ে আমার পাশে এসে বসল। মা আমার বাদিকে বসেছিল। জিজ্ঞেস করল, কি রে, বললি না তো ঠিক কেমন মেয়ে তোর পছন্দ? আমি কই, বললাম তো আমার বড় মেয়ে পছন্দ। মা বলল, তুই কি কাউকে খুঁজে পেয়েছিস? আমি বললাম, না মানে এখন ঠিক পাইনি, তবে মনে হচ্ছে একটু চেষ্টা করলে পেয়ে যাব। এরপর মা উঠে দাঁড়াল। মা আমাকে বলল, এখন ঘুমোতে যা। আমি মাকে বললাম, একটু বস না, একটু গল্প করি। মা হেসে আমার থেকে একটু দূরে বসে বলল, আমি আজকেই বুঝতে পেরেছিলাম যে তোর বড় মহিলাদের পছন্দ। কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, কোথায় বুঝলে? মা চোখ নামিয়ে নিচু গলায় বলল, বাসে। আমি বেশ বুঝতে পেরেছিলাম। এবারে তাড়াতাড়ি নিজের বয়সের কাউকে খুঁজে নে। আমি মাকে জিজ্ঞেস করলাম, সরি মা, বাসে অনেক ভিড় ছিল। মা হেসে দিল। আমি জিজ্ঞেস করলাম, একটু আগে আমরা গল্প করলাম, তাতে তুমি আর আমি বন্ধু বান্ধবী হয়ে গেলাম। মা আমার দিকে সরে এসে বসল। আমি সোফা থেকে উঠে মায়ের সামনে বসে পড়লাম। মা আমার দিকে একভাবে তাকিয়ে রইল। আমি পিছিয়ে এসে বললাম, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা যেমন তোমাকে ভালোবাসে ঠিক তেমন ভাবে ভালোবাসি। মা একটু কেমন যেন দ্বিধায় জড়িয়ে গেল। মা বলল, তুই কবে থেকে এই সব চিন্তা মাথায় এনেছিস? আমি কি বলব বুঝে পেলাম না। আমি একটু থেমে মাকে বললাম, অনেক দিন থেকে মা। তোমার একটা খুব পুরনো অ্যালবাম আমার কাছে আছে। তুমি যখন প্রথম মডেলিং শুরু করেছিলে সেই সময় কার্ফটো। আমি অনেক চেষ্টা করেছি কলেজে অনেকের সাথে মিশতে, কিন্তু ওদের দেখে আমার মনে কিছুতেই ভালোবাসা আসে না। বেশ কিছুক্ষণ পরে মা আমার দিকে তাকিয়ে বলল, আমি তোর বাবাকে অনেক ভালোবাসি। মায়ের মুখে একটা কেমন হাসি মাখা, আমি ওই হাসির মানে ঠিক ধরতে পারলাম না। মা বলল, আমাদের যদি বন্ধুত্ব শুরু করতে হয় তাহলে এক নতুন জায়গায় সুন্দরভাবে আমরা আমাদের বন্ধুত্ব শুরু করব। আমি বললাম, মানে? আমাদের এই নতুন বন্ধুত্ব একটু স্মরণীয় করা উচিত। আমি বলছিলাম যে আমরা ঘুরতে যাব যেখানে শুধু তুই আর আমি। আমি বললাম, কোনো সি সাইডে গেলে ভালো। ওই ছবিগুলোর মতন তোমাকে সুন্দর দেখতে পাব। আর তুমি আর আমি সি বিচে হাঁটব, দুইজনে খুব আনন্দ করব। মা বলল, গুড আইডিয়া। দীঘা গেলে কেমন হয়? আমি, হ্যাঁ, দীঘা উইল বি অ্যা গুড প্লেস। মা বলল, আমি তোর বাবার সাথে একটা খুব সুন্দর সি সাইড রিসোর্টে গেছিলাম একবার। দেখি সেখানে কথা বলে। এই পুজোর সময়ে ভিড় হবে অনেক।
আমি কালকে সকালে সব ব্যবস্থা করে দেব। এবারে ঘুমাতে যা। পরের দিন বিকেলের মধ্যে মা দীঘার একটা বড় 5 স্টার সিসাইড রিসোর্টে ফোন করে একটা কটেজ বুক করে নিল। প্লেনের টিকিট বুক করতে বিশেষ অসুবিধে হলো না। 3 দিন পরেই আমরা দীঘা যাব। আমি বেশ এক্সাইটেড। রাতের বেলা বাবা ফোন করে। মাকে জিজ্ঞেস করে যে কি করছে। মা বাবাকে জানিয়ে দিল যে আমরা 2 জনে দীঘা যাব। বাবা বেশ খুশি, মাকে নিয়ে আমি দীঘা বেড়াতে যাচ্ছি। আসল কারণ তো আর বাবা জানে না। আমি বসার ঘরে বসেছিলাম যখন বাবা ফোন করল। মা ফোন নিয়ে আমার পাশে এসে বসল। মা ফোনটা লাউড স্পিকারে করে দিল যাতে পাশে রেখে আমরা 2 জনেই বাবার সাথে কথা বলতে পারি। আমি ফোনে বললাম যে মাকে বেশ ভালোভাবে দীঘা ঘুরিয়ে নিয়ে আসব। বাবার সাথে কথা বলার সময় এক অন্য ধরনের এক্সাইটমেন্ট অনুভব করছিলাম। মা আমার সামনেই দাঁড়িয়ে ছিল আর আমার দিকে তাকিয়ে ছিল। আমি ফোন রেখে অদ্ভুত আচরণ করতে লাগলাম। এক সময় আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে মাকে এক অন্য রূপে দেখতে পেলাম। মা একটা শাড়ি পরে চুল ছেড়ে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে উঠিয়ে দিল। রোজ সকালে আমি মাকে প্যান্টে দেখতে অভ্যস্ত, সেখানে মাকে সুন্দর একটা শাড়িতে বাঁধা দেখে বড় আশ্চর্য হলাম। মা বলল, কি রে, ঘুম ভালো হয়েছে? আমি মাকে জিজ্ঞেস করলাম, এটা কি? তুমি আজ সকালে শাড়ি পরলে কেন? মা হেসে জিজ্ঞেস করল, কেন শাড়িতে ভালো লাগে না? আমি বললাম, তোমাকে যে কোনো ড্রেসে সুন্দরী দেখায়, কিন্তু তুমি শাড়ি পরেছ তাই জিজ্ঞেস করলাম। মা হেসে বলল, এখন যা, মুখ ধুয়ে নে। আমাকে বিউটি পার্লার যেতে হবে। যতই হোক এক নতুন জায়গায় ঘুরতে যাব, না সাজলে হয় নাকি? মা বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করে এসেছে। মাকে দেখে কেউ 40 বছরের বলে মনে করে না। আমরা পাশাপাশি হাঁটলে কেউ বলতো না আমি ওনার ছেলে। আর এই বিউটি পার্লার থেকে আসার পরে মাকে একদম 30-32 বছরের মডেলদের মতন দেখতে লাগছিল। মা নিজের সুটকেস গুছিয়ে নিল, সেই সাথে বেশ কয়েকটা শাড়ি নিল। শাড়ি দেখে আমি মাকে কারণ জিজ্ঞেস করলাম। মা হেসে বলল যে শাড়ি একটা সারপ্রাইজ। আমি বেশ খুশি হলাম মায়ের সুটকেস দেখে। যাই হোক, সিকিউরিটি চেক হয়ে গেছে। ফ্লাইট দীঘা যাবে। মায়ের সাথে দীঘা গিয়ে কি হবে সেই চিন্তায় গত কয়েক রাতে ঠিকভাবে ঘুমাতেই পারিনি। মা একটা নীল রঙের জিন্স পরেছে আর একটা শার্ট, আমার পরনে এক ড্রেস। সবার চোখ আমাদের দিকে। কেউ বুঝতে পারছে না আমার পাশের মহিলা আমার মা। সবাই কেমন একটা চোখে তাকিয়ে আমার দিকে। 2 জনে লাউঞ্জে বসে প্লেনের অপেক্ষায়। আমি বিশ্বের সব থেকে সুখী পাবলিক। প্লেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। পাশাপাশি 2টো সিটে বসে পড়লাম। মায়ের মুখে শুনেছিলাম যে আগে নাকি জানালার দিকে 2টো করে সিট হতো, আজকাল প্লেনে জানালার দিকে 3টে করে সিট। মা জানালার দিকে, আমি মাঝখানে, আর আমার অন্য পাশে একজন ভদ্রলোক। বড় অসুবিধেতে পড়লাম। আমি ভেবেছিলাম প্লেনে 2 জন পাশাপাশি বসে যেতে পারব। সে গুডে বালি। মুম্বাই পর্যন্ত 2 জনে গল্প করতে করতে গেলাম। মুম্বাই যে ফ্লাইট বদল করতে হলো আমাদের। 1 ঘন্টা আমাদের হাতে সময় ছিল। রাস্তা যেন আর শেষ হতে চায় না। প্লেন দীঘা পৌঁছাল দুপুরবেলা। 2 জনে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট থেকে। ট্যাক্সি নিয়ে রিসোর্টে যাওয়ার পথে 2 জনে ট্যাক্সির মধ্যে পাশাপাশি বসে রইলাম। রিসোর্টে পৌঁছে রিসেপশনিস্ট আমাদের বলল যে আমাদের অর্ডার মতন আমাদের প্যাকেজের কটেজ রেডি করে রেখেছে। আমি মেয়েটার কথা শুনে মায়ের দিকে তাকালাম। আমি রিসেপশনের মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে এই হানিমুন প্যাকেজে কি কি আছে। মেয়েটা আমাকে উত্তর হেসে বলল, ম্যাডাম যে রকম বলেছিল সেই রকম সব ব্যবস্থা করা হয়ে গেছে। আমি মায়ের দিকে তাকালাম। মা আমাকে জানিয়ে দিল যে সেইগুলো সব সারপ্রাইজ। কটেজে ঢুকলাম, চারপাশে কিছু নেই। আমি আর মা এই জগতে নয়, এক অন্য জগতে চলে গেলাম। আমার চারপাশে কটেজ নেই, লোকজন, কোলাহল, ব্যস্ততা, দিনরাত কিছুই নেই। আমার চোখের সামনে শুধু আমার মা আর তার একমাত্র ছেলে। আমি বললাম, লাভ ইউ শিলা। মা আমার দিকে তাকিয়ে বলল, আমাকে নাম ধরে ডাকার অধিকার দেইনি তোকে। তবে সত্যি যেটা সেটা অমান্য করা ঠিক নয়, তাই আমি তোর মা আর তুই আমার ছেলে। সেই সম্পর্ক সব সময় থাকবে। তুই আমাকে মা বলেই ডাকিস, তাতে আমার ভালো লাগে। আমি বললাম, তুমি আমার সুইট মাম্মা। আমাদের বন্ধুত্ব আজ থেকে এক শীর্ষ পর্যায়ে পৌঁছাক, সেটা আমি চাই। তুমি ঠিক যে রকম বলবে আমি ঠিক তাই করব। মা বলল, তুই তো বেশ রোম্যান্টিক ছেলে। দীঘায় আমরা 7 দিন থাকলাম। সি বিচ, ঘোরাফেরা, ছবি তোলা, মায়ের সব ইচ্ছা পূরণ করে আবার আমরা বাড়ি ফিরলাম। এই ভ্রমণ আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।